আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করব লিস্ট, স্ট্যাক, কিউ অ্যান্ড প্রায়োরিটি কিউ। এগুলো সবগুলোই হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম একটা বড় পার্ট। আসলে আপনি যখন অনেক বেশি পরিমাণ ডাটা নিয়ে কাজ করবেন, অনেক বেশি পরিমাণ ডাটাকে কিন্তু আমরা কখনোই একটা অ্যারের মধ্যে রাখতে পারবো না। কারণ অ্যারের একটা অসুবিধা আছে, আমাদের মনে আছে কি না, যে অ্যারে হচ্ছে পরপর জায়গা দখল করে। এখন আপনার কাছে কোটি কোটি ডাটা আছে, এত ডাটা রাখার মতো জায়গা তো আপনার কম্পিউটারে থাকবেই না। এই ডাটাগুলো এমন হতে পারে 10টা কম্পিউটার ছড়াছিটা থাকতে পারে, 20টা কম্পিউটার ছড়াছিটা থাকতে পারে। সো এত ডাটা নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, তখন আপনি অ্যারে দিয়ে আর কাজ করতে পারবেন না। তখন আপনাকে বাধ্যতামূলক এই লিস্টে চলে আসতে হবে, কারণ লিস্টের মধ্যে আপনি হিউজ ডাটা রাখতে পারবেন। লিস্টের আবার আরেকটা সাব ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট। ওইটা তো আরও ডেঞ্জারাস। ওইটা দিয়ে আপনি মানে বিগ ডাটা নিয়ে কাজ করতে পারবেন, কারণ ওইটা অফুরন্ত জায়গা থাকবে তখন তার কাছে। ওকে, আমরা সামনে টেকনোলজিগুলো জানবো। সো এই জন্য এটাকে বলা হয় ডাটা স্ট্রাকচার, কারণ অনেক বড় মাপের ডাটা নিয়ে ওরা কাজ করতে পারে এই সবগুলো জিনিসই। তো সেগুলোকে আজকে আমরা শেখার চেষ্টা করবো। সো প্রথমে আমরা লিস্ট নিয়ে কাজ করা শুরু করি, চলেন। দেখেন এখানে বলছে যে চুজিং দ্য বেস্ট ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম ফর আ পার্টিকুলার টাস্ক ইজ ওয়ান অফ দ্য কি টু ডেভেলপিং হাই পারফরমেন্স সফটওয়্যার। ইট মিনস আমাদেরকে বলতে চাচ্ছে যে আপনারা যদি প্রপার ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম প্রপার জায়গায় ব্যবহার না করি, তাহলে কিন্তু আমরা যে প্রোগ্রাম বানাচ্ছি সেই প্রোগ্রামের কিন্তু হাই পারফরমেন্স আমরা পাবো না। আমরা প্রোগ্রাম তো ইউজ করবো এই কারণে যেন সে আমাদেরকে অল্প সময়ে একদম পারফেক্ট রেজাল্টটা যেন সে আমাদেরকে রিটার্ন করে, তাই তো? এখানে বলছে যে ডাটা স্ট্রাকচার ইজ আ কালেকশন অফ ডাটা অর্গানাইজড ইন সাম ফ্যাশন। তার মানে এই ডাটা স্ট্রাকচার যে আমরা বললাম একটু আগে, আমিও বলছি আপনাদেরকে, যে আমরা যখন অনেক বড় অনেক বেশি ডাটা নিয়ে কাজ করব, এটা মানে হচ্ছে আপনি এই বেশি ডাটাগুলোকে আপনি কিভাবে অর্গানাইজ করে রাখবেন। ধরেন আপনার বাসায় অনেক জামা কাপড় আছে, এখন এই জামা কাপড়গুলোকে আপনি কোথায় কিভাবে রাখবেন? তাহলে আপনি কি করবেন? কিছু জামা কাপড় হ্যাঙ্গারে ঝুলাবেন, কিছু জামা কাপড় ভাঁজ করে রাখবেন, কিছু জামা কাপড় আপনি যেগুলো রেগুলার ইউজ করেন সেগুলোকে আপনি অন্য কোথাও ঝুলাই রাখবেন। এই তো স্টাইলটা। সো আমাদের কাছে যখন অনেক পরিমাণ ডাটা থাকবে, তখন আমরাও চেষ্টা করব এই এক একটা ডাটাকে এক এক স্টাইলে ম্যানেজ করতে। ওকে, তো ডাটা স্ট্রাকচার নট অনলি স্টোর ডাটা বাট অলসো সাপোর্ট অপারেশন ফর অ্যাক্সেসিং অ্যান্ড ম্যানিপুলেটিং ডাটা। তো ডাটা স্ট্রাকচার মানে এই না যে সে শুধু ডাটাগুলোকে স্টোর করেই রাখবে। তো ধরেন আপনার কাছে আপনার বাসায় অনেক জিনিসপত্র আছে, আপনি সব সাজায় গুছায় রাখছেন, কিন্তু যখন যে জিনিসটা দরকার সেটা আপনি আর খুঁজে পাচ্ছেন না, তাইলে কিন্তু আপনার এই রাখার কোনো মানেই হলো না। তো ইট মিনস ডাটা যখন আমরা যে রাখবো, তো সেই ডাটাগুলোকে দিয়ে আমরা যখন আমাদের কাজ লাগবে, তখন সেটাকে যদি আমরা ম্যানিপুলেশনই করতে না পারি, সেটা কাঙ্ক্ষিতটা যদি খুঁজেই না পাই, তাহলে ডাটা স্ট্রাকচার আমরা কেন ইউজ করব? এটাই আমাদেরকে বলতেছে। তো বলছে ইন অবজেক্ট ওরিয়েন্টেড থিঙ্কিং ডাটা স্ট্রাকচার অলসো নোন অ্যাজ কন্টেইনার অর কন্টেইনার অবজেক্ট। মানে এটাকে বলা হচ্ছে একটা কন্টেইনার। কন্টেইনার মানে তো বুঝতেছি একটা বড় বাক্স, যে আমাদের অনেক কিছুকে তার মধ্যে হোল্ড করে রাখবে। সো ইন অ্যান অবজেক্ট দ্যাট স্টোর আদার অবজেক্ট রেফার টু অ্যাজ ডাটা অর এলিমেন্টস। একটা অবজেক্ট একটা অবজেক্টে স্টোর করবে, রাখবে, সো এটাকে বলা হচ্ছে ডাটা অর এলিমেন্টস। টু ডিফাইন দ্য ডাটা স্ট্রাকচার ইজ এসেনশিয়ালি টু ডিফাইন আ ক্লাস। তো ডাটা স্ট্রাকচার যদি আপনি প্রপারলি ইউজ করতে চান, আপনি যদি প্রপারলি একটা ক্লাস ডিফাইন করতে পারেন, তাহলে আপনার কাজ হবে। যেমন যে আমরা বলেছিলাম এতদিন স্টুডেন্ট, সো স্টুডেন্ট আর টিচার এই দুইটা যদি আপনি মিক্স আপ করে ফেলেন, তাহলে কিন্তু যখন দরকার হবে তখন আপনি আপনার কাঙ্ক্ষিত ডাটা খুঁজে পাবেন না। যখন আপনি প্রপার একটা ডিজাইন করবেন, আপনি যখন সার্চ করবেন স্টুডেন্টকে, তখন আপনি স্টুডেন্টকেই খুঁজে পাবেন। যখন আপনি সার্চ করবেন টিচারকে, তখন আপনি টিচারকেই খুঁজে পাবেন। এবার আমরা জানবো কালেকশন সম্পর্কে। তো দ্য কালেকশন ইন্টারফেস ডিফাইন দ্য কমন অপারেশন ফর লিস্ট, ভেক্টরস, স্ট্যাকস, কিউস, প্রায়োরিটি কিউস অ্যান্ড সেটস। তার মানে কালেকশন ইন্টারফেস, মানে কালেকশন নামে একটা ইন্টারফেস আমাদের আছে, যে আসলে আমাদেরকে এই সাপোর্টগুলো প্রোভাইড করবে। মানে ওর চাইল্ড হিসাবে এরা কাজ করতেছে আসলে। ওকে, তো জাভা কালেকশন ফ্রেমওয়ার্ক সাপোর্ট টু টাইপ অফ কন্টেনার, ওয়ান ফর স্টোরিং অ্যান্ড কালেকশন অফ দ্য এলিমেন্ট ইজ সিম্পলি কল্ড কালেকশন, দ্য আদার ফর স্টোরিং কি ভ্যালু পেয়ার ইজ কল্ড ম্যাপ। তার মানে আমরা মূলত দুইটা জিনিস সম্পর্কে এখানে জানবো, একটা হচ্ছে কালেকশন, একটা হচ্ছে ম্যাপ। এগুলো সবই কিন্তু ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের পার্ট, ভয় পায়েন না। ওকে, সো ম্যাপ আর
Maps are efficient data structure for quickly searching an element using key. We will introduce maps in the next chapter. Now we turn our attention to the following collection: set, list, stack, queue and priority queue. এখানে একটা ছোটখাটো ছবি দিয়েছে আমাদেরকে বোঝার সুবিধার্থে। সো এই যে কালেকশনের জন্য প্রথমে আছে সেট, তারপর লিস্ট, তারপর কিউ, কিউ এর মধ্যে আবার আছে ডি কিউ, আবার কিউ থেকে এখানে আছে লিঙ্ক লিস্ট, এখানে আবার দেখেন কালেকশন থেকে আছে অ্যাবস্ট্রাক্ট কালেকশন, অ্যাবস্ট্রাক্ট সেট, অ্যাবস্ট্রাক্ট লিস্ট, লিস্টের মধ্যে আছে ভেক্টর, অ্যারে লিস্ট, স্ট্যাক, আর অ্যাবস্ট্রাক্ট সেটের মধ্যে আবার আছে হ্যাশ সেট, তার মধ্যে আছে আবার লিঙ্ক হ্যাশ সেট, এটার আবার একটা চাইল হচ্ছে ট্রি সেট, তারপর হচ্ছে প্রায়োরিটি কিউ, এরকম বিশাল অনেক কিছু আছে। এগুলো সবগুলোই আমরা দেখবো, আমরা সবগুলোই মোটামুটি জানবো এখান থেকে। ওকে, সো আমরা যে কালেকশন কথাটা পড়লাম মাত্র, যে কালেকশন ক্লাসেরই বাচ্চা কাচ্চা কিন্তু এরা সবাই। সো কালেকশন যে এই যে ইন্টারফেসটা আছে, দুঃখিত ইন্টারফেসটা আছে, তার মধ্যে কিন্তু বাই ডিফল্ট এই যে অ্যাড অল, ক্লিয়ার, এই ইকুয়ালস, কনস্ট্যান্ট অল, হ্যাশ কোড, এমটি, তারপর রিমুভল, সাইজ, টু অ্যারে, এগুলো সব বাই ডিফল্ট আগে থেকেই এই কালেকশন ক্লাসের মধ্যে বানানো আছে। সো আমরা যে ক্লাসের সাথে, এটা তো মানে কি জেনেরিক, কালকে পড়ছি আমরা, তার মানে এটার মধ্যে আমরা যাকে দিব অটোমেটিক সে এই মেথডগুলোকে তার কাছে পেয়ে যাবে, এবং ওই ক্লাসের জন্য বা ওই স্পেসিফিক টাইপের জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারবো। ওকে, আচ্ছা, এখন আমরা একটু ইটারেটর সম্পর্কে জানি। বলছে ইচ কালেকশন ইজ ইটারেবল। ইটারেবল মানে কি আমরা দেখতেছি, ইউ ক্যান অবটেইন দিস ইটারেটর অবজেক্ট টু ট্রাভার্স অল দ্য এলিমেন্ট ইন দ্য কালেকশন। সবই নতুন শব্দ আমাদের জন্য, তাই না? ইটারেটর বা ইটারেবল বলতেই আসলে মিন করে যে এটা অনেকটা লুপ বা চক্র আকারে থাকবে, কারণ কালেকশন মানে তো অনেকগুলো ডাটা থাকবে, তাই না? তো অনেকগুলো ডাটা আপনি কিভাবে পড়বেন, তার মানে সেই ডাটাগুলোকে এমন মুডে রাখবে যে না আপনি চাইলেই সেটাতে লুপ চালাতে পারেন বা এই ধরনের কিছু কাজ করতে পারেন, এই জন্য এটাকে বলা হচ্ছে ইটারেবল। সো আর ইটারেটর দিয়ে আমরা যেটা করি, আমরা ট্রাভার্স করি। ট্রাভার্স করা মানে ওখানে ভ্রমণ করি, ভ্রমণ করা মানে আসলে ওই ডাটাগুলোকে আমরা পড়ি বা পিক করে নিয়ে আসতে পারি। কারণ বলছি তো যে ধরেন আপনাদের 16 জনের ডাটা বা 15 জনের ডাটা ওখানে আমি রাখবো, সো সবার ডাটাগুলো তো আমাকে পড়ে আসতে হবে, ডিটেলস সহকারে পড়ে আসতে হবে। তো পড়ে আসতে হলে আমাকে ওখানে ইটারেট করতে হবে। ইট মিনস আগে আমি লুপ চালাবো, একজনের ডাটা পড়বো, পরে সে একজনের ডাটাকে আমি ব্রেকডাউন করবো, করে আবার সেটাকে ভেঙে ভেঙে দেখাবো। সো এই জন্য এটাকে বলা হচ্ছে ইটারেটর। ওকে, আরও দেখাচ্ছেন এখানে বলা আছে, দেখেন ইটার ইজ এ ক্লাসিক ডায়াগ্রাম ডিজাইন প্যাটার্ন ফর ওয়াকিং থ্রু আ ডাটা স্ট্রাকচার উইদাউট হ্যাভিং টু এক্সপোজ দ্য ডিটেলস অফ হাউ ডাটা স্টোরড ইন দ্য ডাটা স্ট্রাকচার। ইট মিনস যে বলছি যে ডাটার মধ্যে আপনি ভ্রমণ করবেন, আমি বলছি ভ্রমণ, ওরা বলছে ওয়াকিং করতে, মানে একই রকম ব্যাপার যে আপনি যে ডাটাগুলোকে পড়বেন, এই ডাটাগুলোকে পড়ার জন্য একটা স্টাইলের নামই হচ্ছে আসলে ইটারেটর। এবং ইটারেটর মানে এইটা না যে ডাটা আপনি কীভাবে স্টোর করছেন সেটা না, আপনি ডাটা কীভাবে পড়ে আসবেন সেটা আপনাকে সে খুব সুন্দর করে বলে দিবে। ক্লিয়ার? ওকে, এখানে আরও বলছে দ্য কালেকশন ইন্টারফেস এক্সটেন্ড দ্য ইটারেবল ইন্টারফেস, মানে কালেকশন ফ্রেমওয়ার্কও কী করে, ইন্টারফেস অলরেডি ইটারেবলকে এক্সটেন্ড করে নেয়। তো দ্য ইটারেবল ইন্টারফেস ডিফাইন দ্য ইটারেটর মেথড হুইচ রিটার্ন অ্যান ইটারেটর। দ্য ইটারেটর ইন্টারফেস provide a uniform way to for traversing element in various type of collection, মানে সব ধরনের কালেকশনের মধ্যেই সে আমাদেরকে ট্রাভার্স করতে দেয়, ইট মিনস ভ্রমণ করতে দেয়, হাঁটতে দেয়, মানে ওই ডাটাগুলোকে পড়তে দেয়। ওকে, যেমন এখানে যেমন কিছু মেথড আছে, নেক্সট, হ্যাজ নেক্সট, রিমুভ, এই মেথডগুলো মেনলি আসলে ইটারেটর থেকে আসছে আর কি।